হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজকে আমরা আমাদের আলোচনার আসরে পেয়েছি আমাদের স্টুডিওতে সহ উদ্যান পালন অধিকর্তা ডক্টর মলয় মাঝি। নমস্কার। নমস্কার। শ্রোতা বন্ধুদের এই যে কিষাণ বাণী অনুষ্ঠান, এখানে আজকে আমরা আপনাকে পেয়েছি। তো শুরুতেই যেহেতু উদ্যান পালন অধিকর্তা, এই যে উদ্যান পালন বা হর্টিকালচার কথাটা আমরা খুব ব্যবহার করি, কিন্তু পরিষ্কার ধারণা নেই কাকে বলবো আমরা হর্টিকালচার, এবং এর ফাংশনই বাকি, কাজই বাকি। নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে। আজকে দিনে দাঁড়িয়ে হর্টিকালচার এমন একটি শব্দ যেটি সমস্ত কৃষক বন্ধুদের হয়তোবা ধারণার মধ্যে পরিষ্কার না হলেও এটুকু তারা পরিচর্যার মধ্যে নিয়ে এসছেন যে ধান, গম, আলু, পাট, মূলত কৃষিজ এই যে পাঁচটার জিনিস, এইটাকে বাদ দিয়ে কৃষকরা যা চাষ করছেন বা যা আমরা আমাদের নিত্য নৈমিত্তিক দিনে খাবার হিসাবে খাচ্ছি, সেগুলো সবই কিন্তু আমাদের হর্টিকালচার বা উদ্যান পালন দপ্তরের অধীনে পড়ে। এখন খুব নির্দিষ্ট করে যদি আমরা বলতে চাই তাহলে বলবো আমাদের রাজ্যে আমরা যত ধরনের সবজি চাষ করি বা খাই, এগুলো এর সাথে সাথে হচ্ছে যে যত ধরনের ফল চাষ হয়, যত ধরনের ফুল চাষ হয় এবং মশলা চাষ, যেমন আমাদের কিউমিন বা জিরে বা ধনে, এই ধরনের মশলা বা আদা, হলুদ, এগুলোও আমাদের উদ্যান পালন দপ্তরের মধ্যে পড়ে। এর সাথে সাথে যারা বাগিচা ফসল বলতে নারকেল, সুপারি, চা, এই সমস্ত ফসলগুলি কিন্তু আমাদের উদ্যান পালন দপ্তরের মধ্যে পড়ে। আসলে যিনি চাষ করছেন আমার কৃষক বন্ধু, উনি তো আর আলাদা করে কোনটা উদ্যান কোনটা কৃষি এইভাবে তো ভাবেন না। ওনার পারিবারিক জীবনে সংসারকে চালানোর জন্য, যে উন্নয়ন ঘটানোর জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, উনি সেই চাষটুকু করেন। সেক্ষেত্রে যে সময়ের যে ফসল সেটা তিনি ফলান। তো আমরা আমাদের এই উদ্যান পালন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত জেলাতেই তাদের জেলা অফিসের মাধ্যমে এবং ব্লকের এবং মহকুমার বিভিন্ন জায়গায় কিছু কিছু অফিস আছে, সেগুলোর মাধ্যমেই আমরা কৃষকদের সাথে সরাসরি এই ধরনের পরিষেবাগুলো তুলে দিই। এখন এক্ষেত্রে যদি বলেন পরিষেবা আমরা কি দিই, একদম পরিষেবাগুলোর ক্ষেত্রে মূলত কৃষকরা যে চাষবাস করছেন আমাদের এই উদ্যানজাত ফসলের, সেগুলোর কিভাবে আধুনিকীকরণ করানো যায়, অর্থাৎ আজ থেকে 40-50 বছর আগে যেভাবে কৃষক চাষ করেছেন সেটাই কি প্রধান বা প্রাধান্য পাবে আজকের দিনে দাঁড়িয়ে? বিজ্ঞানের এই উন্নতিতে কৃষককেও কিন্তু চাষেতে উন্নতি ঘটাতে হবে। তো সেই সব ক্ষেত্রেই আমরা আমাদের উদ্যান পালন দপ্তরের মাধ্যমে চেষ্টা করি কৃষকদের নবতম বা নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগানোর, নতুন নতুন বীজ বা কিভাবে আরও নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন বীজ লাগিয়ে কৃষক তার উৎপাদন বৃদ্ধি করতে পারেন। এটাই আমাদের দপ্তরের প্রধান এবং ফার্স্ট প্রায়োরিটি যেটা আমরা বলি। তো সেক্ষেত্রে একাধিক স্কিম আমরা পরিচালনা করি। মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকেই কৃষকরা সেই সুযোগ সুবিধা নেন। তার মধ্যে প্রধান কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই আলোচ্য, সেটা হচ্ছে যে এই আজকের দিনে দাঁড়িয়ে যে আমাদের ফলের চাষ হয় মুর্শিদাবাদ জেলায়। এবং শুরুতেই বলে রাখি, আমাদের আজকের আলোচনাটা রাখবো মূলত যেহেতু আমরা গরমের সময়, গ্রীষ্মে আছি, এবং এই সময় গাছে গাছে আমরা আমের মুকুল দেখতে পাচ্ছি। তো আর মুর্শিদাবাদের আম একেবারে ঐতিহাসিক সময় থেকেই বিখ্যাত আমের জন্য। এখানে ভ্যারাইটি আম আমরা দেখি এবং পাই। তো আজকের আলোচনা আমরা রাখবো যে আম চাষ ও সেই সঙ্গে লিচুটাও যদি আমরা রাখি। অবশ্যই এক্ষেত্রে আজকের তো এটা প্রাসঙ্গিক বিষয়। মুর্শিদাবাদ জেলার আমাদের 26টা ব্লকের মধ্যে কম বেশি সব ব্লকেই আমের চাষ হয়, কিন্তু আমাদের লালগোলা সাব ডিভিশন এবং বহরমপুর সাব ডিভিশনের বেশ কিছু এরিয়া, প্রায়
22% এরিয়া কিন্তু ফলের বাগান আছে, এবং এই ফলের বাগান ঐতিহাসিক যুগ থেকেই, মুঘলদের সময় থেকেই খুব প্রসিদ্ধ। মুর্শিদাবাদের বেশ কিছু ভ্যারাইটি এখানকার ইউনিক ভ্যারাইটি, যেটা অন্যান্য জেলায় পাওয়া যায় না। তো সেই দিক থেকে মুর্শিদাবাদের আমের একটা আলাদা, যেটা বলবো, দিক রয়েছে। তার সাথে সাথে হচ্ছে তার একটা ঐতিহাসিক মাত্রাও আছে। মালদার আম বা নদিয়ার আমের সাথে মুর্শিদাবাদের আমের পার্থক্যই হচ্ছে যে এখানের দেখবেন এক একটা আমের নাম এক এক রকম, বেগম পসন্দ, সফদার পসন্দ। তো এগুলো ওই মুঘল আমল থেকে চলে এসছে। আচ্ছা, ওগুলো কি এখনো হয়? অবশ্যই হয়, কিন্তু এই জাতগুলো বা এই ভ্যারাইটিগুলোর প্রোডাকশন বা উৎপাদন বা ফলন সেই অর্থে কম। তার তুলনায় অনেক নতুন নতুন জাত চলে এসছে, যেমন আমরা অনেকেই খেতে অভ্যস্ত আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া। এগুলো হচ্ছে যে আধুনিক জাত, অধিক ফলনযুক্ত জাত, খেতেও ভালো। কিন্তু আমাদের যেটা ঐতিহ্য, আমাদের যেটা অতীতকাল থেকে হয়ে আসছে, সেই সব ইতিহাসের পাতায় যে নামগুলো আমরা পাই, একদম ওই সব এবং মুর্শিদাবাদের মাটি, আমের মাটি, যে আমগুলোর জন্য এই মাটি বিখ্যাত, সেইগুলোকে ধরে রাখতে হবে। অবশ্যই এই আমের যেটা আমরা দপ্তর থেকে, কৃষকরা তো আম চাষ করছেন, কিন্তু আমরা এই আমের যে স্বীকৃতি বা প্রাধান্য লক্ষ্য করি যখন আমাদের দপ্তর, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তর প্রতি বছরই দিল্লিতে একটি মেলা, ম্যাঙ্গো মেলা পরিচালনা করেন, এবং সেক্ষেত্রে আমরা মুর্শিদাবাদ জেলা প্রতি বছরই অংশগ্রহণ করি। এবং একেবারে উদ্যান পালন দপ্তর একদম, এবং সেখান থেকে আমাদের লালগোলা থেকে বা ভগবানগোলা থেকে, বহরমপুর থেকে, বিভিন্ন ফারাক্কা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা কৃষকদের আম নিয়ে যাই সেখানে। আচ্ছা, এই যে মেলাতে অংশগ্রহণের কথা বললেন, সেক্ষেত্রে কৃষক বন্ধুরা কিভাবে এই মেলায় অংশগ্রহণ করতে পারে, এই ডিটেলসটা যদি একটু জানিয়ে দিই আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। অবশ্যই কৃষকদের জন্যই মেলা, কিন্তু যেহেতু মেলাটা অনুষ্ঠিত হয় দিল্লিতে, সেক্ষেত্রে আমরা সরাসরি কৃষক বন্ধু যারা প্রচুর পরিমাণে ফলন করেন, অর্থাৎ 30 টন, 40 টন, 50 টনের বেশি ফলন করেন, তাদেরকে আমরা বলি আমাদের সাথে যোগাযোগ করতে, এবং কিভাবে যেতে হবে না যেতে হবে, কি সরকারি নিয়ম নীতি আছে, সেগুলো বিস্তারিত তাদেরকে আমরা জানিয়ে দিই, এবং সেই অনুযায়ী ওনারা গিয়ে সেখানে সেল করেন। কিন্তু যেটা বাস্তব, যেটা প্রসঙ্গক্রমে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই ধরনের এই সফদার পছন্দ বলুন, বেগম পছন্দ বলুন, গোলাপ খাস বলুন, এই যে আমের নামগুলো, বিশেষ করে কোহিতুর আমাদের সকলের পরিচিত, একদম এই যে একটা আলাদা ভাবনা, আলাদা চিন্তা আমটার নামের সাথে সাথে উঠে আসছে, এটা কিন্তু আমি দিল্লিতেও আমরা গিয়ে দেখেছি। তো এই ঐতিহ্য কিন্তু মুর্শিদাবাদের মধ্যে আছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে যেহেতু প্রথমেই বললাম যে প্রোডাকশন এই আমগুলোর কম, তাই এর চাষ আস্তে আস্তে লুপ্ত হচ্ছে, কমে যাচ্ছে। কৃষকরা সেই আমগুলোই চাষ করছেন যেগুলোর প্রোডাকশন বেশি, এবং যার তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বা একটু প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করার ক্ষমতা আছে যে সমস্ত গাছে, সেই গাছগুলোই কিন্তু কৃষকরা চাষ করছেন। তো এক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে বাণিজ্যিক চাষও করুন, তার সাথে সাথে পুরানো যে জাতগুলো আছে সেগুলো ধরে রাখতে হবে, সেটা আমাদের ঐতিহ্য। নতুবা আগামী দিনে আমাদের ভাষায় এক্সটিন্ট বলে, লুপ্ত হয়ে যাবে, তখন কিন্তু আর নতুন কোনো জাত আমরা এই রাজ্য তথা ভারতবর্ষের বুকে পাবো না। ঐতিহ্যকে ধরেও রাখতে পারবো অবশ্যই। আচ্ছা, ওই যে ঐতিহ্যবাহী আমগুলো, তার জন্য কি বিশেষ মাটি দরকার? না, বিশেষ মাটির করতে নয়, সর্বত যে সমস্ত মাটিতে আমরা সাধারণত যা ফসল করি, আম চাষ কিন্তু সব ধরনের মাটিতেই সম্ভব, এবং আমাদের মুর্শিদাবাদ জেলাতেও হচ্ছে। এক্ষেত্রে যেটা হয়, আমকে লাভজনক করতে গেলে কৃষকদের কিছু পদক্ষেপ কিন্তু প্রথম থেকেই গ্রহণ করতে হয়। এটা একটা ভাইটাল প্রশ্ন, যে আমকে লাভজনক করতে গেলে কি কি পদক্ষেপ কৃষকরা গ্রহণ করবেন? অবশ্যই এক্ষেত্রে যেটা প্রধান বিষয়, সেটা হচ্ছে যে আমরা বাড়িতে টবেতে গাছ লাগালাম বা ছাদেতে দুটো গাছ লাগালাম, সেটা হচ্ছে শখের গাছ। সেটা আমি 2 কি 4টে আম পেলাম, একটা আমার মধ্যে ভালো লাগলো যে একটা বাড়িতে গাছ লাগিয়ে তার মধ্যে আম পেলাম। কিন্তু এটাকে যখন আমি জমিতে চাষ করব এবং সেখান থেকে একটা আমি লাভের আশা করব, তখন কিন্তু আমাকে চাষটা বৈজ্ঞানিকভাবেই করতে হবে। বিশেষ করে আমের ক্ষেত্রে আমরা 3টে ফেজ বা 3টে দশা আমরা ধরি। অর্থাৎ একটা হচ্ছে যে আম তোলার পর, অর্থাৎ জুন থেকে ধরে রাখতে পারেন একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত, এটাকে বলা হয় আমের বৃদ্ধি দশা। অর্থাৎ এই সময় গাছটার বৃদ্ধি পাবে, গাছটার পরিচর্যা করতে হবে। তার পরিচর্যা এইবার এক্ষেত্রে যেটা পরিচর্যা, বিশেষত ফলের বাগানগুলোর ক্ষেত্রে, ফলের বাগানগুলো আমাদের মুর্শিদাবাদ জেলায় ধরে রাখতে পারেন 20 বছর থেকে শুরু করে 150 বছরের পুরানো বাগান আছে। আচ্ছা, সেই যে পুরনো গাছগুলো আমের, সেইগুলোতে ফল আসে? সেগুলোর ফল অবশ্যই আসে, কিন্তু যেটা আমাদের কাঙ্ক্ষিত ফসল হওয়া উচিত সেটাও হয় না। সেই জন্যই কিন্তু চাষি ভাবেন যে আমার প্রচুর ফলন হলো না কেন, এটা একটা দিক। তার সাথে সাথে এই জাতগুলো বহু পুরানো জাত,
এবং একটা গাছ বা একটা বাগান যখন 100 বছর হয়ে যায়, আপনি দেখবেন বাগানের ভেতর দিয়ে যদি যাতায়াত করেন তার মধ্যে বিন্দুমাত্র আলো ঢোকে না, বাতাস তো নর্মাল আলাদা জিনিস। কিন্তু আমাদের চাষের ক্ষেত্রে যেহেতু এটা বিজ্ঞানসম্মত বিষয়, আমরা কৃষক বন্ধুদের সবসময়ই বলি যে আপনারা বৈজ্ঞানিকভাবে চাষটা করুন, অর্থাৎ ভেতরে যাতে আলো বাতাস ঢুকতে পারে তার ব্যবস্থা করুন। সেই জন্য এই যে আম আমরা মে জুন মাসে তুলে নিলাম, তারপর জুন থেকে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রধান এবং প্রথম কাজই হচ্ছে যে পুরো বাগানকে চষে দেওয়া, অর্থাৎ বাগানের ভেতরে যে দুটো গাছের মধ্যবর্তী অন্তর্বর্তী স্পেস বা জায়গা, সেটাকে আমরা ট্র্যাক্টর দিয়ে বা লাঙল দিয়ে চাষ দিয়ে পুরো চষে দেবো। যত পুরানো ডাল আছে কেটে একদম গাছকে পরিষ্কার করে দেবো। তাহলে কি হবে, ওর মধ্যে রোগ পোকার আক্রমণ কম হবে। যত রোদ ঢুকবে সেখানে কিন্তু পোকামাকড় কম আসবে বা আমাদের যে রোগের প্রকোপ সেটা কমবে। তাহলে সময়টা বললেন মে জুন মাস। হ্যাঁ, মে জুন মাস থেকে, অর্থাৎ আম তোলার পরবর্তী থেকে, আম শেষ হয়ে যাচ্ছে সেই সময় থেকে শুরু শীতের ঠিক আগে পর্যন্ত। এর মধ্যে গাছ পিছু আমাদের কিছু খাবার দাবার, কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটা জীবন লাইভ সেলস, অর্থাৎ গাছেরও তো জীবন আছে, তাই তার থেকে যখন আমি কিছু আশা করছি তখন তাকে কিন্তু খাবার দিতে হবে। শুধু আমি গাছ থেকে ফল পাবো এই আশাটা বৃথা। তো সেই জন্য আমরা কৃষক বন্ধুদের বলি যে আপনারা গাছে অবশ্যই খাবার প্রয়োগ করবেন, এবং খাবারটা দুটো ভাগে, একটা হচ্ছে বর্ষার আগে আর একটা হচ্ছে বর্ষার পরে। আচ্ছা, দুটো ভাগে আপনাকে গাছে খাবার দিতে হবে। সবসময় এটা মানুষের ক্ষেত্রেও যেমন সত্য, গাছের ক্ষেত্রেও সত্য। সেটা হচ্ছে যে আমরা যত শক্ত সমর্থ হব তত বেশি দৌড়ঝাঁপ করব, তত বেশি সুস্থ থাকব। গাছের ক্ষেত্রেও তাই, যত খাবার দেব গাছ তত সুস্থ থাকবে, তত তার ফল ভালো হবে, ফুল ভালো হবে। তো এই খাবার দেওয়ার অভ্যাসটা যারা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করছেন আমের বা লিচুর, তারা কিন্তু করেন, এবং সেটা বর্ষার আগে একবার দেন, বর্ষার পরে অর্থাৎ ওই শীতের শুরু অর্থাৎ সেপ্টেম্বর এন্ডে গিয়ে বা সেপ্টেম্বরের শেষে গিয়ে সেকেন্ড টাইমটা দেন। আমরা সাধারণত বলি একটা আম গাছের ক্ষেত্রে যদি 10 থেকে 15 বছরের অধিক আম গাছ হয়, তাহলে কম করে গাছেতে 30 থেকে 50 কেজি গোবর সার দিতে হবে একটা গাছেতে। এবং রাসায়নিক সারের ক্ষেত্রে অবশ্যই যেটা ইউরিয়া ঘটিত সার অর্থাৎ নাইট্রোজেন ঘটিত সার, সেই সার কিন্তু বর্ষার পর আর দেওয়া যাবে না। এটা আমরা বারবার কৃষকদের বলি, এটা মাথায় রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। কারণ বৃষ্টি চলে এলে আর দেওয়া যাবে না। বৃষ্টির পরে কোনো রকম ভাবেই নাইট্রোজেন ঘটিত সার আর জমিতে দেওয়া যাবে না। তার কারণ আমি পরে বলছি। সেই জন্য নাইট্রোজেন ঘটিত সার যদি 10-15 বছরের অধিক গাছ হয়, তাহলে 2.5 কিলো ইউরিয়া একটা গাছের পক্ষে যথেষ্ট। এরপর আরো দুটো সার থাকে, একটা আমাদের ভাষায় বলা হয় এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, আর একটা হচ্ছে পটাশ। এই দুটো এসএসপি ওই 100 মানে 1000 গ্রাম থেকে 1200, অর্থাৎ 1 কিলো থেকে 1200 গ্রাম, আর পটাশ ওই 1 কিলো থেকে 1.5 কিলো। এইটা দুটো ভাগে ভাগ করে একটা বর্ষার আগে আর একটা বর্ষার পরে গাছকে দিলে গাছ হচ্ছে যে তার সুস্থ খাবারটা পাবে। এক্ষেত্রে প্রধান এবং যেটা লক্ষণীয় বিষয়, কৃষকরা বলেন মাঝে মাঝে যে গত বছর আমার মুকুল এসেছিল, এবছর মুকুল এলো না, এবছর কচি পাতা বেরিয়ে গেল। এটা কিন্তু খুব প্রায়শ শোনা যায় এবং দেখাও যায় সত্যিকারে, যে এবারে প্রচুর মুকুল দেখছি, কিন্তু সামনের বার হয়তো পাবো না। হ্যাঁ, এই মুকুল এক বছর আসবে আর এক বছর আসবে না, এটার দুটো কারণ। একটা হচ্ছে যে জিনগত কিছু ব্যাপার আছে গাছের, অর্থাৎ আমাদের ভাষায় অল্টারনেটিভ বিয়ারিং, অর্থাৎ এক বছর ফলন এলে আরেক বছর কম আসবে। আচ্ছা, কিন্তু কিছু নতুন জাত যেগুলো বললাম, মল্লিকা, ল্যাংড়া, আম্রপালি, হিমসাগর, এই জাতগুলো কিন্তু প্রতি বছরই আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে যে শঙ্কর পদ্ধতিতে তৈরি চাষ, মানে তৈরি চারা, সেজন্য এদেরকে যাতে সারা বছরই বা প্রতি বছরই ফলন দেয় সেটাকে লক্ষ্য রাখা হয়। আর একটা বিষয়, আর একটা হচ্ছে যে আমাদের কিছু পরিচর্যার সমস্যা হয়, সেই কারণে কিন্তু গাছে নতুন পাতা চলে আসে, মুকুল কম হয়। আচ্ছা, সেই পরিচর্যার সমস্যাটা কি, যেটা করা যাবে না বললাম, সেটা হচ্ছে যে এই যে শীতকালটা অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আপ টু আপনি ধরে রাখতে পারেন জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ মুকুল আসার ঠিক আগে পর্যন্ত কোনো রকম ভাবেই কিন্তু গাছের গোড়ায় জল দেয়া যাবে না। গাছ যদি জল পেয়ে যায় তাহলে গাছের যে মাটি, সেই মাটির যে অঞ্চলে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন সারটা কিন্তু গাছ ব্যবহার করবে, এবং তার ফলে যেটা হবে গাছের পাতা নতুন বেরিয়ে যাবে। অর্থাৎ গাছকে আমি যে কারণে চাইছি যে জানুয়ারির পরে নতুন মুকুল আসবে, সেই মুকুলে কিন্তু আর গাছ যাবে না।
আচ্ছা, মুকুল আসার আগে শোনা যায় যে বলে গাছকে স্প্রে করতে হবে, জল দিয়ে ধুয়ে দিতে হবে, এইগুলো কি মানে হ্যাঁ, কারণ এগুলো আছে কিছু কিছু কোনো? ক্ষেত্রে সত্য, কিন্তু কখন আমি ধোবো যদি আমার বাগানে, আমি প্রথমেই বলেছিলাম, এই যে মে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাগান যদি আমি পরিষ্কার রাখি, অর্থাৎ গাছের ভেতরে বা বাগানের ভেতরে রোদ বাতাস ভালোভাবে আসছে, আমি হাঁটাচলা করতে পারছি, বা ওই সময় দুটো গাছের মাঝখানে কিছু সবজি চাষ করেছি, তাহলে কিন্তু আমি প্রতিদিন বাগানে যাতায়াত করব এবং বাগান আমার পরিষ্কার থাকবে, তাহলে রোগ পোকার আক্রমণ বা সুযোগ খুব কম। কিন্তু সেক্ষেত্রে যেটা হয় আমাদের বড় বড় মুর্শিদাবাদ জেলার বড় বড় বাগানগুলোর ক্ষেত্রে কি হয়, এই ফল তোলার পরবর্তীতে আগামী 4-5 মাস কিন্তু আর কেউ ওইদিকে যান না। তখন কি হয়, বিভিন্ন মাকড়সা রোগ পোকার আক্রমণ বেড়ে যায় এবং গাছের যে স্বাভাবিক বৃদ্ধি, সেই বৃদ্ধিটা ব্যাহত হয়। এবং তখন আমরা বলি যে আপনি ভেতরে গিয়ে পরিষ্কার করুন, বা জলের ছিটা দিয়ে, অর্থাৎ ওই যেটা সেচ বলছেন, গাছকে ধোয়ার যেটা বলছেন, সেটা করতে বলি। তো এটা করলে গাছটা পরিষ্কার হবে, আর অন্য কোনো বিষয় নাই। তো এটা নর্মালি আমাদের করা উচিত, যাতে ওখানে নতুন কোনো রোগ পোকা না আসে। এবং গাছের গোড়ায় কিন্তু আমরা কোনোভাবেই এই সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত জল দেব না, এবং নাইট্রোজেন ঘটিত সারের কোনো রকম ভাবে প্রয়োগ করব না। এটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মুকুল আসার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। এটা গেল ওই বৃদ্ধির দশাটা। আচ্ছা, আম লিচু মোটামুটি একই পরিচর্যা? আমের ক্ষেত্রে এটা বেশি, লিচুর ক্ষেত্রে এই ধরনের কোনো স্বাভাবিক মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই বা বাগানের ক্ষেত্রে অবশ্যই জরুরি। কিন্তু লিচির ক্ষেত্রে হচ্ছে যে শুধু গাছকে স্বাভাবিক খাবার দিয়ে যদি তাকে যত্ন করতে পারি, তাহলেই কিন্তু নর্মাল বা সাধারণত মুকুল আসবে। এবং মুকুল আসার দুটোর ক্ষেত্রেই, অর্থাৎ আম এবং লিচু দুটোর ক্ষেত্রেই আমি এবার যে দশাটা বলবো সেটা হচ্ছে যে প্রাক প্রজনন দশা, অর্থাৎ ফুল আসাটা হচ্ছে প্রজনন সময়, সেই প্রাক প্রজনন দশাটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের পরবর্তী, অর্থাৎ অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মুকুল আসা শুরু হয়, অর্থাৎ এই 3-4 মাস। এই 3-4 মাস কিন্তু খুব ভাইটাল দুটো বাগানের ক্ষেত্রেই, বিশেষ করে আমের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ আমের ক্যানোপি বা যে এরিয়ায় গাছটা থাকে, আমের পাতা অনেক বেশি হয়, সেই জন্য বাগানের ভেতরে দেখবেন অন্ধকার হয়ে যায় এবং মাকড়সার জালে ভর্তি হয়ে যায়। অবশ্যই গরমকালে যদিও ভালো লাগে যে ছায়ার ভেতরে বাতাস খেললে, হাওয়া, আমরা অনেক সময় ওখানে বসে গল্প টল্প করি গরমকালে, সেটা খুব ভালো দিক। কিন্তু গাছের ক্ষেত্রে হচ্ছে যে গাছকে ওর ভেতরে বাতাস ঢোকানোর সমস্ত ব্যবস্থা কিন্তু কৃষক বন্ধুদের করতে হবে। লিচু গাছ অতটা ক্যানোপি বা অতটা বড় হয় না, সেই জন্য লিচুর ক্ষেত্রে অতটা প্রয়োজন হয় না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অবশ্যই প্রয়োজন। আমাদের সময় প্রায় শেষের দিকে, তো আরও একটি কথা যেটা জানতে ইচ্ছে করছে, যে সার্বিকভাবে উদ্যান পালনের আর কি কি সুযোগ সুবিধা নিয়ে কৃষকরা তাদের যে চাষ, সেই চাষের উন্নয়ন ঘটাতে পারে। এই যে আমি দশাগুলো বলছিলাম, প্রাক প্রজনন দশা এবং প্রজনন দশা, দুটোর ক্ষেত্রেই কৃষকরা কিছু রোগ পোকার জন্য ব্যবস্থা নেবেন। এখন যেটা ঘটনাটা চলছে, অর্থাৎ এই সময়টাতে, অর্থাৎ মুকুল বেরিয়ে গেছে, ফুল ফুটে গেছে, গুটি আসার মুখে, এখন কৃষকরা যেটা করবেন, এখন প্রয়োজন হলে গাছকে স্প্রে করতে পারেন, অর্থাৎ জল স্প্রে, কোনো রকম ওষুধ স্প্রে করা যাবে না যতক্ষণ না আমের ছোট ছোট দানা বেরোচ্ছে। আমের দানা বেরোলে দুটো জিনিস কৃষকদের অবশ্যই করতে হবে। পটাশিয়াম নাইট্রেট বলে একটা দ্রবণ আছে, সেইটা 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে আমের যে নতুন মার্বেল সাইজ হওয়া, অর্থাৎ একটা গুটির মতো সাইজ হওয়া, তার সংখ্যাটা বেড়ে যাবে। আমের ক্ষেত্রে বলবো, এটা প্রতি 15 দিন ছাড়া ছাড়া 2 বার স্প্রে করতে হবে পটাশিয়াম নাইট্রেট। আর একটা মাল্টি, আমাদের ভাষায় বলা হয় বুস্টার ডোজ দিতে হবে, অর্থাৎ একটা পটাশিয়াম নাইট্রেট, বোরন, জিঙ্ক এবং যেটা কপার, এই 3-4 রকম আমাদের মলিকুল বা জিনিস নিয়ে মিশিয়ে এটাকে যদি স্প্রে করা যায়, তাহলে কিন্তু আমাদের যে আম ঝরে যাওয়ার বিষয়টা, সেটা অনেকটাই কমবে। লিচুর ক্ষেত্রে একটা খুব প্রধান বিষয়, সেটা হচ্ছে লিচুর ফল ফেটে যাওয়া বা লিচুর যে ফলে দাগ আসা, এটাকে কমানোর জন্য একটা দস্তা বা জিঙ্ক, এই জিনিসটা কিন্তু, এবং তার সাথে সাথে সালফার, এই দুটো জিনিস কিন্তু স্প্রে করা খুব দরকার। টেকনিক্যালি এই দুটো জায়গায় যদি কৃষকরা মাথায় রাখেন, তাহলে আম এবং লিচুর পরবর্তী দিনে, অর্থাৎ এই মে জুন মাসের যে ফলন যখন উঠবে, তখন কিন্তু অনেকটাই তারা বেটার ফলন পাওয়ার দিকে এগিয়ে যাবেন। আর যেটা আপনি বলছিলেন যে আমরা আর কি কি সহযোগিতা করতে পারি, একদম সংক্ষিপ্তভাবে যেটা বলার, সেটা হচ্ছে যে আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের কিন্তু
সরাসরি গাছও দিয়ে থাকি, আবার কিছু প্রযুক্তিও দিয়ে থাকি। গাছের ক্ষেত্রে যেমন আমি বললাম, আম, পেয়ারা, লেবু, মৌসম্বি, বেদানা, কুল, নারকেল, ড্রাগন, তারপর আপনার আরও 2-3 রকম ফল, অর্থাৎ 10 থেকে 12 রকম যে ফল যা হয় আমাদের পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ জেলায়, সমস্ত ফলের গাছ আমরা কৃষকদের বিনামূল্যে বিতরণ করি, এবং সেটা ওই বর্ষার সময়। এবং একই রকমভাবে সবজির বীজও কৃষকদের বিনামূল্যে বিতরণ করি। আধুনিক পদ্ধতিতে চাষ করার জন্য গাছের গোড়ায় আচ্ছাদন বা ঢাকা দেওয়ার জন্য প্লাস্টিক মালচ, এক ধরনের মালচ বা আচ্ছাদন আমরা বিনা পয়সায় দিই। তার সাথে সাথে জৈব সার তৈরির জন্য যে ভার্মি বেড বলা হয়, সেই বেডও আমরা বিনা পয়সায় দিই। তো এগুলোর জন্য কৃষককে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসার্ন যিনি যে ব্লকের অধীনে আছেন, সেই ব্লকের যিনি বিডিও সাহেব আছেন বা সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব আছেন, ওনার অফিসে গেলেই উদ্যান পালনের একজন, অর্থাৎ আমার দপ্তরের একজন সহকারী কেউ থাকবেন, তার সাথে যোগাযোগ করলেই ফর্ম পেয়ে যাবেন। ফর্মে আবেদন করলেই আমরা কিন্তু সরাসরি ওনাকেই সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। খুব ভালো লাগলো। এতক্ষণ আমরা কথা বলছিলাম মুর্শিদাবাদের আমের পরিচর্যা এবং বর্তমান দিনে তাকে ভালো করবার জন্য কি কি আমাদের করতে হবে, সেই সঙ্গে লিচুটাও ছিল। তো এই বিষয়ে কথা বললেন সহ উদ্যান পালন অধিকর্তা মুর্শিদাবাদ ডক্টর মলয় মাঝি। কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু এবং আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে। আহা শামলা গায়ের পটি এলো, শামলা গায়ের পটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। দু চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে,
মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। তার ঘোমটার ফাঁকে মনের কথা, ঘোমটার ফাঁকে মনের কথা শুধুই গোপন করে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি সাগরদিঘি ব্লকের বেলাইপাড়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে, মাছ চাষিকে। তার মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। কিন্তু তার আগে আমরা একটু পরিচয় করে নিই। আপনার নাম? মহিউদ্দিন মোল্লা। মহিউদ্দিন মোল্লা। বয়স কত এখন আপনার? ওই 53। 53। জমি জায়গা কিছু আছে? হ্যাঁ, জমি জায়গা আছে। কতটা আছে? ওই বিঘা 6.5। 6 বিঘা। আর এছাড়া মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ চাষ করি। মাছ চাষের জন্য জলা কতটা আছে? জলা একটা মোটামুটি 1.5 বিঘা, একটা 1 বিঘাতে কিছু বেশি হবে। মানে এই জলাটা কি সবটাই আপনার? না, আমার নিজস্ব নয়, কিছু অংশ আছে। তার মানে এটা আপনার লিজে নেওয়া? হ্যাঁ, লিজে নেওয়া। লিজে নেওয়া। তো এই যে লিজ নিচ্ছেন তার জন্য তো একটা আপনাকে পয়সা দিতে হয়। ওই যেটা বেশি অংশ, অর্ধেক অংশ বাবু, তাকেও টাকা দিতে হয়। বাদ বাকিরা মাছ নেই, তারা টাকা নেয় না। মাছ নেয়। তার মানে আপনাকে তো একটু বুদ্ধি রেখে আমার মনে হয় আপনাকে মাছ চাষটা করতে হয়। বুদ্ধি রেখেই করতে হয়, বুদ্ধি রেখে করতে হবে। লাভ তো করতে হবে, প্লাস ফলনটা তো বাড়াতে হবে। বাড়াতে হবে, তা নাহলে তো নিজেকে তো রোজগার করতে হবে এবং আমাকে আবার পয়সাটাও দিতে হবে। তো এই যে মাছ চাষ আপনি করছেন, তো এর জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণে এখন কিছু পাইনি। আগে ব্লক থেকে কিছু মানে ব্লক থেকে ট্রেনিং হয়েছিল, প্লাস কিছু দিয়েছিল, উপদেশ দিয়েছিল, সেই হিসাবেই চাষ করি। সেটা মোটামুটি কবে থেকে আপনি মাছ চাষের সঙ্গে যুক্ত? মাছ চাষে মোটামুটি 19 বছর থেকে। 19 বছর থেকে। কি ধরনের মাছ চাষ করেন? মাছ ওই ডিম, ফোঁকা ডিম ফেলি, হাঁচারি থেকে হোক, গঙ্গা থেকে হোক, নিয়ে আসি। ওইটাকে আস্তে আস্তে বড় হয়, ধানি হয়, ধানির পরে চারাপোনা হয়, চারাপোনা বিক্রি করে দেয়। আবার যেগুলো অবশিষ্ট মাছ কিছু পুকুরের থাকে সেগুলো বাড়ে, সেগুলো মাছে পরিণত হয়। তার মানে আপনার মেন মানে চাষ হচ্ছে চারাপোনা তৈরি করে বিক্রি করা। চারাপোনা তৈরি করা, তার কারণ বড় মাছ রাখলে ধরেন পুকুরে বিভিন্ন রকম অত্যাচার হতে পারে, বিভিন্ন রকম আছে। এবার হয়তো তার পরিষেবা করতে পারি না সেরকম, এক গ্রাম থেকে এক গ্রাম করাটা মুশকিল। হ্যাঁ, একটু রক্ষণাবেক্ষণ করাটা একটু মানে মুশকিল। সেই জন্যই চারাপোনার দিকেই ঝোঁকটা রাখি। মানে এটাতে একটা শর্ট টাইমে আপনি, শর্ট টাইমে এটা বছরে কতবার করতে পারেন? এটা 3-4 বার করা যেতে পারে। 3-4 বার হয়। তো মোটামুটি এই যে আপনি ডিম পোনা ফেলছেন, মানে ডিম নিয়ে আসছেন, ডিম নিয়ে এসে ফেলছেন, সেটাকে ডিমটাকে ফুটিয়ে ডিম পোনা তৈরি করছেন, তারপরে ধানি পোনা করছেন, তারপরে চারা পোনা বা ফিঙ্গারলিং করছেন, করে বিক্রি করছেন। এই যে ডিম নিয়ে এসে পর্যন্ত আপনি চারাপোনা পর্যন্ত এই সময়টা কতটা লাগে আপনার? মোটামুটি 1 মাস 6 মাস এরকম, 1 মাস বা 45 দিন এরকম। 45 দিন। তার মানে 45 দিনে আপনার একটা টার্ম শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। তো এই যে আপনি ধরুন যে চাষটা করছেন, এর জন্য তো পুকুরটার পরিচর্যা করতে হয়। হ্যাঁ, করতে হয়। এর জন্য কি আলাদা কোনো পুকুর আছে? না, আলাদা পুকুর নাই। হ্যাঁ, ওই একটা পুকুরেই আপনি ধানি থেকে পুকুরে তো 2 রকম চাষ করি। একটা একটু বড় করেন, কিছুটা মাছ বড় করেন, আর বাদ বাকিটাই চারা, মানে একটা পুকুরেই করেন। তো পরিচর্যাটা কি করেন এই চাষের আগে? চাষের আগে তো একটা ধরুন চাষের আগে ধরেন এই মাছটাকে হালকা করে কমিয়ে দিই, মানে হালকা মাছ থাকে। এবার ওতেই হয়তো ওই মহুয়া খোল পাতনাতে পচে দিই, মানে মাছ কিছু সামথিং থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে বলে ধরেন আস্তে আস্তে ওগুলো মহুয়া খোল হয়তো 1 কুইন্টাল হোক 2 কুইন্টাল হোক, যে যেমন যেটাই লাগবে সেরকম দেই। প্লাস চুন লাগে,
চুনের পরে আপনার ওই ক্লিনার বলে একটা আছে, ওষুধ আছে, বেশি দিলে মাছ মরবে, অল্প দিলে পোকাটা মরবে। পোকা মরবে। ওই পোকা দিয়েই তারপরে ধরুন ডিম পোনাটা ছাড়া হয়। তার তো তার আগে তো আপনি পুকুরের জলটাকে টেস্ট করতে হয়। হ্যাঁ, জল টেস্ট করতে হয়, একটা টাইম আছে। দিয়ে মাছ থাকেই তো আমাদের, মাছ থাকে, তবে জাল টেনে দেখেন মাছগুলো মাছ কেমন কি আছে, বা টানও দিতে হয় পুকুরে যেন গ্যাস না থাকে, সেই জন্য একটু পুকুরের পরিচর্যাটা একটু জাল টাল টেনে নিতে হয়। বেশ, আপনার মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাকেও ধন্যবাদ। নমস্কার।